পানিহাটি 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবির মঞ্চে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। এ ধরনের খবর দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তারক দে একটু মঞ্চ আসবে, বিশ্বনাথ দার সঙ্গে নিয়ে আসবে। আন্দোলন করে নিজের আত্মাহুতি দিচ্ছে, শহীদ হচ্ছে। 700 কৃষক এবং কৃষক পরিবার তারা প্রাণ দিয়েছে ভারতবর্ষের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করে। কি তারা বলছিল যে আপনি তো প্রধানমন্ত্রী হওয়ার আগে ভারতবর্ষে মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষি ক্ষেত্রে আপনি দেবেন, একথা আপনি বলেছিলেন। আপনি বলেছিলেন 2 কোটি লোকের প্রতি বছর চাকরি দেবেন, আপনি বলেছিলেন। আপনি বলেছিলেন 15 থেকে 20 লক্ষ টাকা যেটা ব্ল্যাক মানি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই টাকা আপনি নিয়ে আসবেন এবং 15 থেকে 20 লক্ষ মানুষকে দেবেন। আপনি বলেছিলেন সমস্ত শিক্ষা ব্যবস্থাকে বিনা পয়সায় করে দেবেন। আপনি তো বলেছিলেন হাসপাতালে কোনো পয়সা লাগবে না, চিকিৎসা পাবে। আপনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন বিজেপি দলের, তাহলে আপনি এক এক করে আমাদের 140 কোটি দেশের মানুষের কাছে, আমরা সংখ্যায় বড়, আমরা কৃষক, আমাদের যে দাবি ছিল সেই দাবি আপনি মেনে নিন। আপনারা শুনলে দুঃখ পাবেন, দাবি তো মানেই নি এবং 3টি কালো কানুন নিয়ে এসেছিল। ওই যে বললাম 700 কৃষক এবং কৃষক পরিবার তারা পুলিশের গুলিতে বিভিন্নভাবে তারা প্রাণ দিয়েছে সংগ্রামে, কিন্তু আত্মসমর্পণ করেনি আর এই কালো কানুন প্রত্যাহার করতে বাধ্য করেছে। জিনিসপত্রের দাম আজকে আগুন হয়েছে, শ্রমিকের কোনো নিশ্চয়তা নেই। সর্বকালের সেরা বেকারিত্ব ভারতবর্ষে। জিনিসপত্রের দাম এই তো কদিন আগেই 50 টাকা গ্যাসে নাকি তেলে বাড়িয়ে দিল। এবার গ্যাসের দাম বাড়ানোর পর পেট্রোলের দাম মালিকরা বাড়িয়েছে 2 টাকা করে, মালিকদের কাছ থেকে নেবে। আর কদিন অপেক্ষা করুন, ডিজেল এবং পেট্রোলের দাম আবার বৃদ্ধি পাবে। একবারও বিজেপি দল বা বিজেপির সরকার তারা বলছে না যে ভারতবর্ষের এই সমস্যা, এই যে সমস্যা বেকারি সমস্যা থেকে ভারতবর্ষের বেকার যুবকদের আমরা বাঁচাবো। একবারও বলছে না আমি যে চাকরি দেবো বলেছিলাম সেই চাকরি আমি কজনকে দিলাম। একবারও বলছে না যে বাজারে যে আগুন লেগেছে, ধরুন 2013-14 সালে 1 লিটার সর্ষের তেলের দাম 60, 65, 70 টাকা ছিল। আজকে সেই 1 লিটার সর্ষের তেলের দাম 130, 40, 50 গিয়েছে। আমি একটা একটা করে বলতে পারি, সমস্ত জিনিসের আগুন লেগেছে। কিন্তু আজ পর্যন্ত গত 14 বছরে একটি জায়গায়ও ভারতবর্ষের লোকসভায়, ভারতবর্ষের রাজ্যসভায় প্রধানমন্ত্রী হিসেবে কোনো মন্ত্রী ঘোষণা করেননি যে আমি ভারতবর্ষের জন্য এই কাজ করব। শুধু একটি ঘোষণাই করেছেন, সেই ঘোষণাটি শুনলে সাধারণত বাঙালি আঁতকে ওঠে। এ আবার কি কথা বলছে? 2014 সালের পর থেকে যখন বিজেপি সরকার, বিজেপির প্রধানমন্ত্রী ভারতবর্ষের 23টি রাজ্যের মধ্যে 16টি রাজ্য ওদের হাতে, তখন বলছে হিন্দুরা তারা সংকটে আছে, হিন্দুরা তারা খতরেতে আছে, তাদের সামনে বিপদ। এই কথাটা বলুন তো, একবারও কি বলল যে ভারতবর্ষে বেকারি জ্বালায় সব থেকে বেশি নিষ্পেষিত? একবারও বলেনি। জিনিসপত্রের দাম বেড়েছে, একবারও বলেনি।
ভারতবর্ষে বিনে পয়সায় শিক্ষা দেবে একবারও বলেনি। ভারতবর্ষে বিনে পয়সায় স্বাস্থ্য দেবে একবারও বলছে না। ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব ডক্টর আম্বেদকরকে চেয়ারম্যান করে পণ্ডিত জওহরলাল নেহরু যে মনীষীরা সেদিন গড়েছিলেন, একবার বলছে না যে ভারতবর্ষের সংবিধানকে আমি ধর্ম দিয়ে জাতপাত দিয়ে আমি একে ভেঙে দেব। বারবার বলছে আমি সংবিধানকে রক্ষা করব। তাহলে হিন্দুকে, শিখদের, মুসলমানদের, জৈনদের, বুদ্ধিস্টদের ভাগ করে দেওয়ার এক চক্রান্ত ভারতবর্ষে হয়েছে। কারণ মানুষ যাতে সুযোগ না পায় নিজের দাবির কথা, পেটের ভাতের কথা, তারা সবসময় ব্যস্ত থাকবে ধর্ম নিয়ে। আর ভারতবর্ষ আজকে সাংবিধানিক সংকট হয়েছে। এই সংকটে মানুষ তার নিজের কথা কিভাবে বলবে, কখন বলবে, মানুষ খুব চিন্তিত। কিন্তু মনে রাখবেন যে পশ্চিমবাংলার মানুষ এই সংকটকে সংকট না মনে করে তারা এই সংকটে রুখে দাঁড়িয়েছে, এবং রুখে দাঁড়াবার সব থেকে বড় শক্তি মমতা ব্যানার্জি ভারতবর্ষে রুখে দাঁড়িয়েছে। না, আমি সংবিধান ভাঙতে দেব না। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট নিয়ে, ঈসাই নিয়ে ভারতবর্ষের একতাকে, ঐক্যকে, সম্প্রীতিকে আমি ভাঙতে দেব না। একমাত্র মমতা ব্যানার্জি বলতে পারে। তাই আপনাদের কাছে বলছি, এই সংকট থেকে ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব শুধু মমতা ব্যানার্জির একার নয়। আসুন, আজকের এই রক্তদানে যারা এসেছেন, আমরা সবাই মিলে ধর্মীয় উন্মাদনা, জাতপাত দিয়ে, জাতি, ধর্ম, বর্ণ দিয়ে যারা আমাদের ভারতের একতাকে, ঐক্যকে, ভারতবর্ষের সংবিধানকে ভেঙে ফেলতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের এগিয়ে আসতে হবে সবার। পানিহাটিতে বহু সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন, আমরা হয়েছি। আর্থিকর ঘটনায় আপনারা জানেন যে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে প্রোগ্রাম ছিল, বেলা 4টেয় গিয়েছি, এবং ওদের বাড়িতে যখন ডেড বডি এসেছে ওদের বাড়িতে গিয়েছি, শ্মশানে নিয়ে গেছে, ওখানে গিয়েছি, এবং যা কিছু দরকার মুখ্যমন্ত্রী নিজে এসেছেন ওদের বাড়িতে, বলেছেন আপনার যা দরকার, আপনার যে সাহায্য দরকার আমরা সঙ্গে আছি। একটা কথা বলতে পারেন, একদিনের জন্যেই আমি বিধায়ক হিসেবে, আমার পৌর প্রতিনিধিরা, আমার মুখ্যমন্ত্রী একদিনের জন্যই পরিবারের বিরুদ্ধে আমরা কোনো কথা বলেছি? কোনো ডাক্তারবাবুর বিরুদ্ধে কথা বলেছি? আমরা বলেছি অভয়া যেন বিচার পায়। এই বিচার সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু জেনে রাখুন, যখন সিবিআইয়ের হাতে দিল, ওই যে কলকাতা হাইকোর্ট, গেলেই সিবিআই ইডিকে দিয়ে দেয়, এবং দিলে পর যখন সুপ্রিম কোর্টে যায় তখন রাজনৈতিক দলের একটা চক্রান্ত, তারা মানছে না যে ছেলেটি তাকে খুন করেছে, যাকে তার সম্মান নষ্ট করেছে। সুপ্রিম কোর্ট বলছে এই দোষী, ভারতবর্ষের হাইকোর্ট বলছে এই দোষী, শিয়ালদা কোর্ট বলছে এর 11টি প্রমাণ পাওয়া গিয়েছে। আমরা বলছি দোষীর শাস্তি নিশ্চিত, দোষীর কারাদণ্ড নিশ্চিত, এবং আপনারা জানেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমরা তাতে খুশি নই। আমরা চাই এমন দস্যুকে, যারা হৃদয়হীন, যারা মানবিকতাহীন, যারা মায়ের সম্মানকে লুটে নেয়, যারা মাকে হত্যা করে, তাদেরকে ফাঁসির কাঠগড়ায় জোড়াতে হবে। এই দাবি আমাদের তখন ছিল, আজও আছে, চিরদিন আমাদের এই দাবি থাকবে। আপনারা দেখুন, একটা সংকট, আরেকটা সংকট এসেছে। কি সেই সংকট? 26,000 লোকের চাকরি গিয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, মমতা ব্যানার্জি কি সিবিআই দিয়েছিল? ওই যে অভিজিৎ গাঙ্গুলি, যিনি জজ থাকতে পদত্যাগ করে বিজেপিতে গেলেন, আর ওর বন্ধু বিকাশ ভট্টাচার্য সিপিএমের নেতা, এই দুজন মিলে পরামর্শ করে সিবিআইকে দিল। আর সিবিআই 2.5 বছরের মধ্যে কে দোষী, কে নির্দোষ, কে যোগ্য, কে অযোগ্য, 2.5 বছরের মধ্যে প্রমাণ করতে পারেনি। সুপ্রিম কোর্ট বলল যে আপনি সিবিআই বলুন কে দোষী, কে দোষী নয়, কে যোগ্য, কে যোগ্য নয়। আর পশ্চিমবাংলা সরকার বলল আমরা তো লিস্ট দিয়েছি, আপনি পড়ে নিয়ে দেখুন। কিন্তু দেওয়ার দায়িত্ব সুপ্রিম কোর্টের, রাজ্যের হাইকোর্টের, এবং
রাজ্যের সিপিআইয়ের। কিন্তু মমতাজি বাপের বেটি, চাকরি জাজমেন্ট সুপ্রিম কোর্টে আসার 24 ঘন্টার মধ্যে ইন্দোর স্টেডিয়ামে হাজার হাজার ওই চাকরি হারা ছেলে মেয়েদের নিয়ে মিটিং করে বলেছে, আমি তোমাদের পাশে আছি, যারা যোগ্য প্রত্যেকের চাকরি হবে। সুপ্রিম কোর্টে ভারতবর্ষের সব থেকে বড় আইনবিদরা দাঁড়াবে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে এই সকলের চাকরি ফিরিয়ে দিতে, আর বলেছে যে 31শে ডিসেম্বরের মধ্যে আপনি কিভাবে এদেরকে নিয়োগপত্র কিভাবে দেবেন, এটা আপনারা ঠিক করে সুপ্রিম কোর্টকে জানান। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন আগে যারা যোগ্য তাদের চাকরি হোক, পরবর্তীকালে যাদের চাকরি এখনো হতে পারছে না তাদের জন্য আমার সরকার পেছনে থাকবে। অনেকে বলছে কি জানেন, যে এ তো ঘুষখোরি আছে, রোড চেয়েছে, হাইকোর্ট নয় সুপ্রিম কোর্ট বলেছে একটা প্রমাণ দিন, আমার কাছে নিয়ে আসুন কে টাকা দিয়েছে আর কে টাকা নিয়েছে। সিবিআই কাউকে দিতে পারেনি, সিপিএম দিতে পারেনি, বিজেপি দিতে পারেনি। তুমি খেতে দিতে পারবে না, কিলবাড়ার গোসাই যেটা আমার মুখ্যমন্ত্রী বলেন, তুমি খেতে দিতে পারছো না, চাকরি দিতে পারছো না, বাড়ি দিতে পারছো না, ঘর দিতে পারছো না, মানুষকে দ্রব্যমূল্য কমাচ্ছ না, বেকার সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে পারছো না, কৃষকের অধিকার দিতে পারছো না, শ্রমিকের অধিকার দিতে পারছো না। তুমি চাকরি খাওয়ার জন্যে তুমি মুরব্বী হয়েছ। তাই সেখানে আমাদের বক্তব্য, এদের চাকরি প্রত্যেকের ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ না দোষী প্রমাণ হবে সকলকে চাকরি ফিরিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্ট 19,400 চাকরি ফিরিয়ে দিয়েছে, আর বলেছে এদের চাকরি হওয়ার পর এই বিচার পশ্চিমবাংলার সরকার এবং হাইকোর্ট সম্মিলিতভাবে সুপ্রিম কোর্টে যাবে। আপনারা ধৈর্য ধরুন, আমরা বিশ্বাস করি মমতা যা বলে মমতা তা করে। এর মাঝখানে আজকে ভারতবর্ষে ওয়াকফ নিয়ে আমরা কতশো বছর, ইংরেজ 250 বছর শাসন করেছে, সব হুন মোগল পাঠান হাজার হাজার বছর ধরে শাসন করেছে। আমরা এই শাসনে ভারতকে এই শাসন থেকে মুক্ত করে গণতন্ত্র ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। 47 সালের 15ই আগস্ট। তারপর থেকে সংবিধান অনুযায়ী আমার যা অধিকার আপনার অধিকার সমান, যে ধর্মের বুদ্ধিস্টদের যা অধিকার, ধর্মের শিখদের সেই অধিকার, হিন্দুর সেই অধিকার, মুসলমানের সেই অধিকার, সব ধর্মের বর্ণের মানুষের সমান অধিকার। তাহলে আজকে ভারতবর্ষের ওয়াকফ নিয়ে আজকে ভারতবর্ষে আগুন জ্বলছে, দিল্লিতে জ্বলছে, মহারাষ্ট্রে জ্বলছে, উত্তরপ্রদেশে জ্বলছে, বিহারে জ্বলছে, দক্ষিণ ভারতে জ্বলছে। পশ্চিমবাংলাকে অশান্ত করার জন্যে আজকে বিজেপি যেভাবে ধর্মীয় উন্মাদনা দিয়ে মানুষকে চঞ্চলতার মধ্যে নিয়ে গিয়েছে, এবং সেই চঞ্চলতা দিয়ে মানুষকে এক চক্রান্তের শিকার করে তারা চাইছে যেখানে হিন্দু মুসলমান একসঙ্গে না থাক, তারা ঐক্যবদ্ধ না থাক, তারা বিভাজিত হোক। বাংলা যদি বিভাজিত হয় ভারত ঐক্যবদ্ধ থাকবে না। তাই জন্য আপনাদের কাছে আমরা বলতে পারি, এই ভারতকে এক এবং ঐক্যবদ্ধ রাখার, এই ভারতকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় থাকতে হবে। এই এক জায়গায় থাকার আন্দোলনেই মমতা ব্যানার্জি করছেন, ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই আপনাদের কাছে বলি, আজকে রক্ত দিয়ে আমাদের ছেলেমেয়েরা আমরা সোপান গ্রহণ করছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে রক্ত দিয়ে আমরা সোপান গ্রহণ করছি। আমরা বলছি যে আপনাদের পাশে, মানুষের পাশে আমরা ছিলাম, মানুষের পাশে আমরা থাকব। আমি পুরনো কথা বলতে চাই না, বর্ষা হলে এসব পাড়া সব ডুবে যেত। আমি 40 কোটি টাকারও বেশি দুটো ড্রেন, এই তো সামনে থেকে একেবারে নোয়াইখাল পর্যন্ত দুটো নিকাশি তৈরি করেছি, 6টা পাম্পিং স্টেশন হবে, দুটোর কাজ চলছে, আর ক্রস ড্রেন তৈরি হয়ে গেছে। আর 4-5 মাস 6 মাসের মধ্যে এই ড্রেনগুলো নিকাশিগুলো সম্পূর্ণ হয়ে যাবে।
এবং নিকাশি সম্পূর্ণ হওয়ার আগে এই যে আমার সামনে থেকে ভোলা থেকে আরেকটা মাটির তলা দিয়ে ট্রেন খুঁড়ে নিয়ে এসে আমরা এর সঙ্গে যুক্ত করেছি। ধীরে ধীরে একদিকে খর্দা খালে যাবে, অপরদিকে নোয়াই খালে যাবে, একের পর এক কাজ করে আমরা করেছি। আপনারা বলবেন এই তো বরিশালের সিআর রোড, আপনারা খুশি হবেন। দীর্ঘ 2 বছর ধরে লড়াই করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পাঠিয়েছেন পৌরসভায় তার মন্ত্রীকে, জনাব ফিরহাদ হাকিমকে, এবং তিনি 100 কোটি টাকার কাজ নিজের হাতে দায়িত্ব নিয়েছেন। বলছেন না আমার লোকরা যাবে কাজ করবে, এবং চারিদিকে কেম দিয়ে যে কাজ করছে আপনারা জানেন। একফোর্ড রোড হয়ে, নেতাজি রোড হয়ে, ভোম্বলার মোড় হয়ে, সিআর রোড হয়ে এইখানে আসবে প্রায় 7 কোটি টাকা। দেখতে পাবেন কদিনের মধ্যে আমি আসবো আপনাদের সঙ্গে নিয়ে, এই রাস্তার উদ্বোধন আমরা করবো একসঙ্গে। এবং মনে রাখবেন পিডব্লিউডি যে রাস্তা তৈরি করবে মিনিমাম 10 বছর, ম্যাক্সিমাম 20 থেকে 25 বছর এই রাস্তাটি তৈরি হবে। আমি দুঃখিত যে অনেক কষ্ট আপনাদের গুলো আজকে স্ট্রাইফেন আছে, প্রত্যেকটা ছেলে মেয়ে 50-এর উপরে % পেলেই, 60%-এর উপর পেলেই তারা প্রত্যেকে স্ট্রাইফেন পাচ্ছে। 10 ক্লাস উঠে গেলেই 11 ক্লাসের মধ্যে তাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল দিচ্ছে। এটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। আজকে কৃষকদের কাছে যেভাবে আমার সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে, কৃষকের সমস্ত এই যে ফসল বীমা করে দিচ্ছে, যদি কোনো কারণে রোদে ঝড়ে বৃষ্টিতে ন্যাচারাল কজে তার যদি এটা ক্ষতি হয় ফসলের, সেই ক্ষতির পরিমাণ সরকার দেবে, কৃষকের কোনো ক্ষতি হবে না। আর যারা 1 একর কত জমি আছে তাকে 10,000 টাকা প্রতি মাসে, প্রতি বছর 10,000 টাকা দিচ্ছে। ভারতবর্ষে সব রাজ্যে কৃষক মরে, পশ্চিমবাংলায় আমরা গর্বিত একজন কৃষকও না খেতে পেয়ে মরে না। এটাই তো পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জি বলছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য আমি তৈরি করব, ভারতবর্ষের সব থেকে শক্তিশালী, সব থেকে এক এবং ঐক্যবদ্ধ আমার রাজ্য থাকবে। আমার রাজ্য বিজেপির কাছে মাথা নত করেনি। আমার রাজ্য সিপিএম 35 বছর এই রাজ্যকে তছনছ করে দিয়ে গেছে, ভিখারির রাজ্য তৈরি করে দিয়েছে, তাদের কাছে মাথা নত করেনি। আমরা মানুষের কাছে মাথা নত করি, মানুষকে নিয়েই আমাদের সংগ্রাম। এই কথা বলে আজকে রক্তদান শিবির 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজু এবং মিঠু যে রক্তদান শিবির করছে, এই রক্তদান শিবিরে সার্থকতা করি। আর শুভেন্দু আছে, রক্ত যেখানে দিতে হবে পানিহাটিতে, সকালেও অভিভাবক ক্লাব শ্রীরামনগরে ছিল, ওখানেও ছিল, এখানেও এসে পানিহাটিতে শুভেন্দু আমাদের সকলের বাড়ির ছেলে হয়ে গেছে। তাই আমি বলছি আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বিশিষ্ট নেতৃত্ব যারা এখানে উপস্থিত আছে, মনে রাখবেন পশ্চিমবাংলাকে এক এবং শক্তিশালী প্রগতিশীল রাখার একটি মাত্র নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তাকে আজকে যেভাবে আঘাত করার চেষ্টা করছে, বাংলা এই আঘাত বাংলার মানুষ কখনো মেনে নেবে না। হিংসা দিয়ে আজকে আরএসএস বিজেপি যেভাবে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, সমস্ত মানুষ এক হচ্ছে, শিখ, ইসাই, হিন্দু, মুসলমান এক হয়ে এই অশান্তিকে দূর করে বাংলা শান্তির পথে যাবে, বাংলা একতার পক্ষে যাবে, বাংলা ঐক্যের পথে যাবে, বাংলা সাধারণের প্রগতির পথে এই বাংলাকে নিয়ে যাবে। এই কথা বলে সকলকে আমার পক্ষ থেকে ছোটদের শুভেচ্ছা আর সকলকে বড়দের নমস্কার জানিয়ে, আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস ছিল, আমি এমএলএ আছি, আমার সাংসদ আছে, আমার কাউন্সিলররা সবাই আছে, আপনাদের পাশে আমরা আছি, আমরা এগিয়ে যাব সে ও এক এবং ঐক্যবদ্ধ হয়ে। এই কামনা করে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করি। জয় হিন্দ, জয় বাংলা।